আম্মা মারা যাবার সময় হাত ধরে বলেছিলেন, বাবা, তোগো জন্যই কিছু কইরা যেতে পারি নাই। তাই আমি কিছু জিনিস জমাইছিলাম। এই খাটের নিচে প্লাস্টিকের বয়ামের মধ্যে একটা কাঁচের বয়াম আছে। ওই বয়ামটার মধ্যে কিছু সোনার জিনিস আছে। এগুলো আমার সারা জীবনের সঞ্চয়। তোরা যখন অনেক বড় বিপদে পড়বি তখন এই জিনিস কাজে লাগাইস। আর এই বয়ামের খবর কোনোদিন কারো কাছে কইস না, তোর বাপের কাছেও না। হ্যাঁ, তো খুব আলাভোলা মানুষ, মাইনষের কাছে সব কইয়া দিব। গয়নার খবর মাইনষে জানলে সব লইয়া যাইব, তাইলে আর তোকে কোনো লাভ হইব না। সেই নিশুতি রাত ছিল কাজল কালো আধারে ঢাকা। দেউটি জ্বালিয়ে আমি বসেছিলাম আম্মার শিওরের পাশে। বালতি থেকে পানি নিয়ে মগ হাতে পানি দিচ্ছিলাম জ্বরে আক্রান্ত মায়ের মাথায়। হঠাৎ আম্মা পানি থামাতে বললেন। তারপরে আমরা হাত ধরে ছলছলে কাজল চোখে চেয়ে কথাগুলো বললেন। এমন কথায় আমি সজল নয়নে নির্বিশেষ চেয়ে রইলাম আম্মার পানে। একটুক্ষণ পরেই আম্মা তার ছলছলে চোখের ঢাকনা বন্ধ করলেন। আমি তখনও চেয়ে আছি অপলক নয়নে। খানিক বাদে আমি টের পেলাম আমার হাত থেকে আম্মার হাতের বাঁধন আলগা হয়ে গেছে। তখনই বিষাদের বিষাণ বেজে উঠে আমার ছোট্ট বুকে। তখন শুধু হাতের বাঁধন নয়, আম্মা মায়ার সব বাঁধন ছিন্ন করেছিলেন পৃথিবী থেকে। আমাদের ঘরটি ছিল একটি আধা পাকা ঘর। চারপাশে পাকা দেয়াল থাকলেও মেঝের অংশটি ছিল কাঁচা। আম্মার কাছে আমি কত বায়না ধরতাম ঘরের মেঝে পাকা করার জন্য। তখন তো আর জানতাম না আম্মা সোনা গয়না ঘরের মেঝেতে লুকোবেন। আম্মা হয়তো বুঝতে পারতেন আমাদের ছায়ায় ছায়ায় শত্রু, তাই ওভাবে নিভৃত অন্তরালে সম্পদ লুকিয়ে রেখেছিলেন। আমার নাম নিশাদ রায়হান। আমাদের 3 ভাই বোনের মধ্যে আমি সবার বড়। যখন আম্মা মারা যায় তখন আমার বয়স 10 বছর। আমার একমাত্র বোন নীতির বয়স 8 বছর, আর ছোট ভাই রাফসানের বয়স 6 বছর। আমার আব্বা কিছুটা বোকাশোটা টাইপের মানুষ ছিলেন। বুদ্ধি বিবেচনা ছিল খুবই কম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার আব্বা বোকা হলেও আমাদের 3 ভাই বোনকে আল্লাহ জ্ঞান বুদ্ধিতে মোটেও খাটো করেন। আম্মার শেষ বেলায় বলে যাওয়া কথাগুলো আমি কখনো কাউকে বলিনি, এমনকি আমার আব্বাকেও না। মনে মনে ভাবতাম, জীবনে যদি কখনো ঘোর দুর্দিন আসে তখনই শেষ সম্বলটুকু ব্যবহার করব। আমাদের অনেক জমি জমা ছিল। আব্বা বোকা হবার কারণে ঠিকভাবে চাষাবাদ করাতে পারতো না। ফল বাগানগুলোর ফলমূলও মানুষ লুটপাট করে নিয়ে যেত। তারপরও যা পাওয়া যেত তা দিয়ে আমাদের কোনোভাবে চলতো। আম্মার মৃত্যুর পরে পাড়াপড়শি অনেকেই আব্বাকে বিয়ে করাতে চাইতো। বলতো, বউ না থাকলে ঘরে রান্নাবান্না করবে কে? তখন আমি বলতাম, আমরা বাপ ছেলে মেয়ে মিলে রান্নাবান্না করে খেতে পারবো। সত্যি, আমরা বাপ ছেলে মেয়ে মিলে সংসার নামক এক বিমর্ষ খেলাঘর তৈরি করেছিলাম। চরম বৈরীভাগ্য আমাদেরকে খুব ছোটবেলায় আমাদের কিছু শিখিয়েছে। আমি ছোট ভাই বোনকে বোঝাতাম, জীবনে বড় হতে হলে আমাদেরকে পড়াশোনা করতে হবে। ওরা দুজনও পড়াশোনার প্রতি বেশ মনোযোগী ছিল। আমার ছোট চাচা ছিলেন হাই স্কুলের অঙ্কের শিক্ষক। রোজই অনেক স্টুডেন্ট তার কাছে প্রাইভেট পড়তে আসতো। আমরাও অঙ্ক বই নিয়ে চাচার ওখানে বসে থাকতাম। অঙ্কটা ওভাবে সেরে নিলেও বাকি সাবজেক্টগুলো নিজেরাই পড়ে নিতাম। আম্মাকে হারিয়ে আড়াআড়ি হাতে আমরা কয়েক বছর সংসার চালিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন এক নিদারুণ দুর্ভোগ নেমে আসে আমাদের সংসারে। দুঃখ হাঁটু মুড়ে বসে শিওরের পাশে। হঠাৎ করে আমার বোন নীতির ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ও তখন ক্লাস 8-এ পড়ে। আব্বা বোকা হলেও মেয়ের অসুস্থতা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। কি করবেন? ওই সময় আমি স্মরণ করি আম্মার সেই ভয়ামের কথা। এক রাতে আমরা 3 ভাই বোন খাট সরিয়ে শাবল দিয়ে মেঝে ঘুরতে থাকি। খুব বেশি কষ্ট করতে হয়নি। কিছুক্ষণ মাটি খোঁড়ার পরই সেই কাঙ্ক্ষিত বয়ামের দেখা পাওয়া যায়। আমরা প্লাস্টিকের বয়ামের ঢাকনা খুলে ফেলি। ভেতরে কাঁচের বয়ামের ভেতরে চকচক করছিল সোনার গয়না। নীতি গয়নাগুলো হাতে নিয়ে দেখছিল। মাঝে মাঝেই নিচু স্বরে বলে যাচ্ছিল, আরে, এই 2টা তো আমার সোনার চুড়ি, খালামণি আমারে দিছিল, ছোটবেলায় আমি হাতে দিতাম। আর এই হার, চুড়ি, এগুলো হয়েছে আম্মার বিয়ের গয়না, বিয়ের ছবিতে এগুলোই পরা ছিল। এভাবে বিভিন্ন গয়নার একটু আধটু বর্ণনা দিচ্ছিল।
কিছু গয়না একদম চকচকে নতুন ছিল। আম্মা হয়তো আমাদের ভবিষ্যতের কথা ভেবে চুপি চুপি গয়না সরিয়ে রাখতেন। কম করে হলেও 15-20 ভরি তো ছিলই বয়ামে। সেই রাতে অসুস্থ নীতি দু একটা বয়াম করে আরশিতে নিজেকে দেখছিল, আর আমি ততক্ষণে মেঝেটা আবারও মাটি দিয়ে ভর্তি করে দিই। তারপর যখন আমরা খাটটিকে জায়গায় নিয়ে এলাম, ঠিক তখনই আব্বার ঘুম টুটে যায়। সোনার গয়নার বয়ামটা ছিল মেঝের একপাশে রাখা। আমরা খাট সেট করার আগেই আব্বা মেঝে থেকে বয়ামটা হাতে নিলেন। অবাক বিষয়ে ভ্রুকুচকে নেড়ে চেড়ে দেখলেন কিছুক্ষণ, তারপরে জল জলে চোখে চেয়ে বললেন, গয়নাগুলো চেনা চেনা লাগতেছে, এগুলো পাইছস কই? আমি বললাম, আম্মা রাইখা গেছিল মাটির নিচে, এখন এগুলা দিয়া নীতির ক্যান্সারের চিকিৎসা করামো। কথা শেষে আমি তোষক কাঁধে নিয়েছিলাম খাটে বিছিয়ে দেবার জন্য। হঠাৎ করেই আব্বা উদ্ভ্রান্তের মতো ঘরের দরজা খুলে বেরিয়ে গেলেন। একরকম ভোঁ দৌড়, সোজা গিয়ে আমার ছোট চাচার ঘরের দরজায় নক করতে লাগলেন। আমি তোষক ফেলে আব্বার পিছু পিছু ছুটে গেলাম। ছোট্ট ভাই বোন দুটো আমার পেছনে। কিন্তু ভাগ্য মন্দ, আমার ছোট চাচা সেদিন রাত জেগে স্টুডেন্টদের পরীক্ষার খাতা দেখছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে এসেছেন আমি সেখানে পৌঁছাবার আগেই। আমি গিয়ে দেখি আব্বা তার হাতে গয়নার বয়ামটা দিয়ে দিয়েছেন। তিনি চাচাকে বললেন, বাচ্চু, এটা তোর কাছে রাখ, এগুলো তোর ভাবি লুকাইয়া রাইখে গেছিল মরণের আগে, এখন এগুলো বেচা নিজ দায়িত্বে নীতির চিকিৎসা করবি। তখন ছোট চাচা আব্বাকে আশ্বস্ত করে বললেন, ঠিক আছে, আপনি ঘরে যান, যা নিশ্চিন্তে ঘুমায় পড়েন, আমি নীতির চিকিৎসার দায়িত্ব নিব। রাগে ক্ষোভে হতাশায় আমার মনে তখন বেদনার ঘন ছায়া। আমি বেদনা মেশা কণ্ঠে চাচাকে জোর প্রতিবাদ করি, গয়না আমাদের হাতে ফিরিয়ে দেবার অনুরোধ করি। কিন্তু ঘুমের সময় নষ্ট হচ্ছে বলে চাচা আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমাদের বাড়িতে আর কোনো ফ্যামিলি ছিল না। ওই রকম নিশুতি রাতে কাজল গাঁয়ের লোকজনও থাকতো বেঘোর ঘুমে। আমি তখন কাউকে ডেকেও আনতে পারিনি। এরপরে বেশ কিছুদিন চলে যায়। চাচা নীতির চিকিৎসা শুরু করলেন না। ওর স্বাস্থ্যের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছিল। তখন আমি চাচাকে চিকিৎসার জন্য চাপ দিলাম, কিন্তু আশ্চর্য, চাচা সেই গয়নার বয়াম নেবার কথা পুরোপুরি অস্বীকার করলেন। সত্যের বলাৎকার করে হাসতে হাসতে বলেছিলেন, আমারে গয়নার বয়াম দিলে এলাকার মানুষে জানতো না, কি সব হাবি জাবি কস, আমার ভাইটা একটা বোকা, তোরাও হইছস তার মতোই বোকা। এই কথা শোনার দুদিনের মধ্যে আমি স্থানীয় চেয়ারম্যান মেম্বার ডেকে এনে সালিশ বসাই। সব ঘটনা খুলে বলি তাদেরকে, এমনকি আমাদের খাটের নিচে সেই নিচু জায়গাটা পর্যন্ত দেখাই। কিন্তু চাচা সবাইকে বলেন এসব নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। চেয়ারম্যান মেম্বার চাচাকে বিশ্বাস করে ফিরে যায়। বোঝেনি তো, জোরজার মুল্লুক তার। এরপরে চাচা আমাদেরকে ভয় দেখান, বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বের করে দেবেন। আব্বা বোকা হলেও তখন সব বুঝতে পেরে প্রতিবাদ করেন। কিন্তু সেদিন চাচার দুর্বিনীত হাত ওঠে আমার আব্বার গালে। এসব স্মৃতি মনে পড়লে আমি এখনো হারিয়ে যাই দুঃসহ বেদনার বালুচরে। সেবার নীতির চিকিৎসার জন্য আমাদেরকে অনেক জমি বিক্রি করে দিতে হয়। তখন আমি স্কুলের ছাত্র, বয়স কম থাকায় ক্রেতারা জমির ন্যায্য দাম দেয়নি। অনেক জমি বিক্রি করলেও নীতির সুচিকিৎসায় সুস্থতায় আমরা খুশি ছিলাম। কিন্তু ততদিনে আমরা ভাসতে থাকি অভাব নামক সাগরের অথৈ জলে। দুঃখ এসে পল্লবিত বৃক্ষের মতো শাখা প্রশাখা ছড়িয়ে বসেছে জীবনে। বিষাদের কালো ছায়া নেমে আসে আমাদের আটপৌরে সংসারে। এরপরে আমরা 3 ভাই বোনই টিউশনি করতাম। খুব সামান্য জমি জমা আর টিউশনের টাকা দিয়েই পড়াশোনা চালিয়ে নিয়েছি। সুখ দুঃখের দোদুলদুলে জীবন থেকে কেটে গেছে বেশ কয়েকটি বছর। মাঝখানে হয়তো আব্বাকে হারিয়েছি, কিন্তু এতদিনে আমার জীবনও হেসেছে সুখের সুরক্রমে। এবার আমি বিসিএস অফিসার হয়েছি। মাস তিনেক আগে একটা সরকারি কলেজের লেকচারার হিসেবে জয়েন করলাম। আমার বোন নীতিরও পড়াশোনা শেষ, ও চাকরি খুঁজছে, আর ছোট ভাই রাফসান অনার্সে পড়ে। ইদানিং ওরা দুজন চাচার ঘরে আসা যাওয়া করে, কিন্তু পুরনো স্মৃতি আমাকে এখনো পিছু ডাকে, তাই আমি যাই না ওর ওখানে। বিসিএস জব পাওয়ার পর থেকে চাচা আমার সাথে
স্বাভাবিক হতে চাচ্ছেন। আমি কোনোভাবেই পারছি না স্বাভাবিক হতে। আগামীকাল নীতির এঙ্গেজমেন্ট। পাত্রের বাড়ি আমাদের এলাকায়। তাই আজ দুপুরেই আমরা শহর থেকে বাড়ি চলে এসেছি। কত কাজ করতে হবে বাড়িতে, কিন্তু আজ কোনো কাজের লোক পাওয়া যায়নি। তবে কথা হয়েছে ওদের সাথে, আগামীকাল সকালে দুজনে এসে সব গুছিয়ে দেবে। নীতি বাড়িতে এসে রান্নাবান্না করেছে। দুপুরে খেয়ে আমি একটু ভাত ঘুম দিয়েছিলাম। গ্রামের বাড়ি তো, দরজা খোলা রেখেই শুয়েছিলাম। হঠাৎ করেই মানুষজনের চিৎকার শুনে ঘুম টুটে গেল। কিন্তু ঘুম থেকে উঠে নিজেকে এতটা জঘন্য পরিস্থিতিতে দেখব এমনটা ভাবতেও পারিনি। আমাদের ঘরে আমারই রুমে চাচাতো বোন কাপড় চোপড় ছিঁড়ে কাতর নয়নে কাঁদছে। কি যে বিষাদে ভরা কান্না তার! আমি হিসাব মিলাতে পারছি না, কি করে ছোট চাচা তার মেয়েকে আমার রুমে পাঠাই। সে কি ভুলে গেছে সেই গয়নার কথা, সেদিনের বিশ্বাসঘাতকতার কথা? আগামীকাল আমার একমাত্র বোনের এগেঞ্জমেন্ট। আজ কি করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারলো, আসলে কি বলবো। প্রায় প্রতিটি গ্রামেই এমন দু একজন লোক থাকে যাদের মেন্টালিটি পশুর চেয়েও জঘন্য। এমনই একজন লোক আমার ছোট চাচা। আমাকে ফাঁদে ফেলে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে। আমি ভাবছি, যদি আমায় চিরতরে ঝরে যেতে হয় এই হেমন্তের বৈকালী ঝড়ে, তবুও আমি কোনো পশুর মেয়ে বিয়ে করব না, জড়াবো না কোনো মায়াবীর মায়াজালে। আমি যখন ঘুমেছিলাম তখন নাকি ছোট চাচি এসে আমার বোন নীতিকে ডেকে নিয়ে যায়। আমাদের এই শ্যামল গায়ে এখনো কোনো বিউটি পার্লার নেই। পাশের বাড়ির এক মেয়ে আগে কাজ করতো শহরের বিউটি পার্লারে। আগামীকাল নীতিকে পাত্রপক্ষ দেখতে আসবে তো, সৌন্দর্যের কিছু বাড়তি আয়োজন করা উচিত। তাই চাচির সাহায্যে হাত বাড়িয়ে দিল। সাজানোর ব্যাপারে কথা বলতে নীতিকে নিয়ে যাই সে মেয়ের বাড়িতে। কুটিল মহিলাটি কৌশলে ওকে ঘর থেকে সরিয়েছে। এমন রক্ত হিম করা সর্বনাশের খেলাটা নীতি বুঝতেই পারেনি। আমার ঘটনা শুনে নীতি কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে। অস্তর রবির শেষ আলো এখন খেলা করছে উঠোনের কোণে। আমি ভাবছি এমনই এক বিন্দু আলো জ্বলে উঠুক আমার আধার হৃদয়ে। চাচাতো বোন পৃথার সাথে আমিও এমন উপস্থিত হয়েছি উঠোনে। চাচার নির্দেশে একজন এসে আমার হাত থেকে মুঠোফোন কেড়ে নিল। আরো দু একজন এগিয়ে এলো আমায় দড়ি দিয়ে বাঁধতে। যদি আমি পালিয়ে যাই বিয়ে না করে। আমি ওদেরকে তারস্বরে ধমকিয়ে বললাম, আমার ধারে কাছে আর কেউ আসবে না, পালাবার মতো পাত্র আমি নই। আমার ধমক খেয়ে ওরা চৌকিতে দূরে সরে গেল। এদিকে বিয়ের পড়াবার জন্য দারুণ তোড়জোড় চলছে। সেসবে মনোযোগ না দিয়ে আমি নিষ্প্রিয় চোখে তাকালাম চাচাতো বোনের পানে। শান্ত স্বরে শুধালাম, আচ্ছা পৃথা, তোকে আমি কিভাবে রুমে ডেকে নিয়েছিলাম? মোবাইল ফোনে কল দিয়ে, নাকি সরাসরি ডেকে নিয়েছিলাম? পৃথা ভ্রুযুগল শটান করে নির্দ্বিধায় জবাব দিল, সরাসরি ডেকে এনেছেন। আমার মনে সুপ্ত আশার গোলক ধাঁধা ছিল। ভেবেছিলাম ও যদি বলে ফোনে ডেকে এনেছেন, তাহলেই আমি বলবো ফোনের কল লিস্ট দেখা। সেটা আর হলো না। বুঝলাম পৃথা আমার চাচা চাচির মতোই অতিশয় চতুর। এদিকে পাশ থেকে মানুষ বিভিন্নভাবে আমায় কটূক্তি করছে। তাদের কথার তীক্ষ্ণ হুল বারবার বিচ্ছে আমার ব্যথিত বুকে। মনে হচ্ছে হয়তো আজ আমি ভেসে যাব নতুন কোনো বেদনার নীল সাগরে, নয়তো আমায় যেতে হবে দাউ দাউ আগুনের লেলিহান শিখার মধ্যে দিয়ে। তবুও আমি আমার হতাশ হৃদয়ে শক্তি সঞ্চয় করলাম। পুনরায় বললাম, শোন পৃথা, তোর সাথে কি আমি প্রেম ছিল যে তোকে আমি রুমে ডেকে নেব? যদি তোর সাথে আমার প্রেম থাকে তাহলে কল হিস্ট্রি দেখা। কবে কখন তোর সাথে প্রেমের কথা বলেছি? আমি ভাবলাম ও প্রেমের ইস্যুতে চুপ করে থাকবে, কিন্তু না। চৌকিতে আমাকে অবাক করে দিয়ে বলল, আপনি খুব ধুরন্ধর, প্রেম করে আমাকে ধোঁকা দিতে চেয়েছেন। তাই আপনার নিজের নাম্বার থেকে কখনো আমার সাথে কথা বলতেন না, সবসময় নীতিয়াপুর মোবাইল থেকে কথা বলতেন। নীতিয়াপুর সাথে আমার রিসেন্ট কল হিস্ট্রি আপনার সাথে প্রেমালাপের কল হিস্ট্রি। কারণ রোজ রোজই রাত 12টার পরে ঘন্টার পর ঘন্টা কথা হতো আমাদের। আমি একটা মেয়ে, নীতিয়াপুও একটা মেয়ে। নিশ্চয়ই মধ্যরাতে দুজন মেয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবে না? ওই কল হিস্ট্রি যে আপনার সাথে আলাপের হিস্ট্রি, সেটা সবাই বুঝবে। এখানকার লোকজনকে নীতির সাথে ওর আলাপের হিস্ট্রি দেখাচ্ছে পৃথা। আসলেই গত কয়েকদিন নীতির সাথে মেয়েটা মধ্যরাতে ফোন আলাপ করত। আমাকে পাষাণ ফাঁদে ফেলবার
জন্যই সম্ভবত এভাবে কথা বলেছে। ওরা হয়তো ভেবেই রেখেছিল হাসানের ফাঁসানোর পরে আমার হাতে সময় কম থাকবে। থানা পুলিশ করে ওই কনভারসেশন যে নীতির কনভারসেশন সেটা প্রমাণ করার মতো যথেষ্ট সময় আমি পাবো না। তার আগেই ধরে বেঁধে বিয়ে পড়িয়ে দিবে। ভীষণ পরিকল্পিত প্ল্যান ওদের। কিন্তু আমি যে এখন কি করব আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। এদিকে বারবার প্রশ্ন করেও পৃথাকে আটকাতে পারছি না। উল্টো ও এটা সেটা প্রমাণ দিচ্ছে। উপস্থিত সবাই ওর কথাই বিশ্বাস করছে। আজ যেন আকাশ আর বাতাস ছাড়া আর কেউ নেই আমার পক্ষে। আমার বোনটা তো কেঁদে কেটে সাক্ষাৎ সাগর হয়ে বসে আছে। লোকজন এবার বিদ্রুপের সুরে আমায় বলল, মিয়া আপনি তো খালি ধরাই খাইতেছেন, আর কথা না বাড়ায়া বিয়েটা কইরা ফেলান তো। আজ মনে হচ্ছে আমার চারিদিকে শুধু মরণের আধার। সবটুকু সম্মান চলে যাবে সে আধার ডুবে কলঙ্কের কালিমায় ঢেকে। তবুও আমি সম্মান বাঁচাবার আশায় উজ্জ্বল হয়ে বসে আছি। নতুন বুদ্ধির অন্বেষণে তন্ময়ে সাঁতার কাটছি মগজের ছোট্ট পুকুরে। আচানক ভিড় ঠেলে গোলাপি ড্রেস পরিহিত একটি মেয়ে এগিয়ে এলো। ভীষণ পরিপাটি মেয়েটির হাতে একটি কাঁচা পেয়ারা। পেয়ারাটিকে ক্রিকেট বলের মতো করে একবার উপরে ছুটছে, তো পরের বার নিপুণ হাতে ক্যাচ ধরছে। এইভাবে ভাবনাহীন ভঙ্গিতে আমার সামনে এসে দাঁড়ালো। নিষ্পলক চোখে চেয়ে বলল, আমি জানি আসল সত্যটা। আমি বুঝতে পারলাম না মেয়েটি আমার পক্ষে বলতে চাচ্ছে নাকি বিপক্ষে। তবে এমন সঙ্গীন সময়ে ওর দায়সারা ভাব দেখে ভীষণ বিরক্তি হচ্ছে। ইচ্ছে করছে কষিয়ে একটা চড় মেরে দিই। তবুও নিজেকে শান্ত করে বললাম, কে তুমি, আর কি জানো, খুলে বলো তো সব। আমার বোন নীতি পাশেই ছিল বেদনাবিধুর হয়ে। সেই আগ বাড়িয়ে জবাব দিল, নিষাদ ভাইয়া, ও হচ্ছে আমাদের পাশের বাড়ির সাজিদ ভাইয়ের ছোট শালীর চাঁদ। কি অনার্সে পড়ে, ছুটিতে বেড়াতে আসছে সাজিদ ভাইদের বাড়িতে। চাতকির পরিচয়টা আরেকটু ভালো করে ক্লিয়ার করি। কয়েক বছর আগে নীতির ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা অনেক জমি বিক্রি করেছিলাম। ঘরের পাশের জমিটা যার কাছে বিক্রি করি তার ছেলের নাম সাজিদ। ভদ্রলোক এসে বাড়ি করেন আমাদের বিক্রিত সেই পুরনো জমিতে। তার ঘরটাও এখন আমাদের বসত ঘরের খুব কাছে। সে ঘরেই ক্ষণিকের অতিথি হয়ে এসেছেন এই চনমনে মেয়েটি। ওর চঞ্চল চাহনি নীতির গলার নির্ভর আওয়াজ শুনে কেন যেন মনে হচ্ছে মেয়েটি আমার পক্ষে সাক্ষ্য প্রদান করতে চাই। অথচ কত পরিচিত মুখ আজ আমার আশেপাশে। একবারের জন্য কেউ আমার পক্ষে কথা বলল না এই দুঃসহ দুঃসময়ে। খানিক আগেও মনে হচ্ছিল মানবতা আজ মলিন হয়ে ধুলোয় মিশে গেছে, কিন্তু না, একজন অপরিচিতা এসেছে অন্ধকার গুহার দ্বার খুলে আমায় আলোর মুখ দেখাতে। আমি আশান্বিত হয়ে শান্ত কণ্ঠে ওকে বললাম, এই কি জানো তুমি, বলো তো প্লিজ। তুমি সম্বোধন করায় চাঞ্চলতার চাতকি একটু ভ্রুকুচকে তাকালো। ওকে যে আপনি করে বলা উচিত সে সেন্সটুকু পর্যন্ত এই মুহূর্তে আমার নেই। এদিকে চাতকি কুর্তির পকেট থেকে একটি স্মার্টফোন বের করেছে। ওর ভাবভঙ্গিতে কেমন যেন বিজয়ী বিজয়ী ভাব। ফোন হাতে প্রথমে পৃথার চেয়ারের সামনে গিয়ে ব্যঙ্গ দৃষ্টিতে ছুড়ল। তারপরে গলার উঁচু পর্দায় সবার উদ্দেশ্যে বলল, আমি উঠেছিলাম পেয়ারা গাছে। আগে থেকে জানতাম গাছের পাশেরটা রুমটা নিষাদ বেয়েদের রুম। আমি ডালে বসে একটু উঁকি দিয়ে দেখলাম বিয়াই ঘুমাচ্ছে নাকি সজাগ। খেয়াল করলাম বিয়াই ঘুমাচ্ছে। আমি ভাবলাম, যাক, কোনো পুরুষ লোক দেখিনি আমায় গাছে উঠতে। এই ভেবে আমি নিশ্চিন্তে পেয়ারা ছিঁড়ে খাচ্ছিলাম। এর মধ্যেই দেখি রুমে পৃথা ঢুকে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। আমার ভয় হলো নিশ্চয়ই খারাপ কিছু হবে। আমিও সাথে সাথে মোবাইলে ভিডিও ধারণ করা শুরু করি। পুরো ভিডিও সেভ করা আছে আমার এই মোবাইলে। আপনারা তো পৃথার কাপড় চোপড় ছেঁড়া দেখে নিষাদ বিআইকে দোষী করেছেন। পৃথা এতটাই দুঃসাহসী উৎসাহী ছিল যে জানালা বন্ধ করার আগেই কাপড় চোপড় ছিঁড়ে নিয়েছে। আর নিষাদ বিআইও কুম্ভকর্ণের দোস্ত। শুরু থেকেই ছিল বেঘোর ঘুমে। আপনারা সবাই একটু শান্ত হন, আমি ভিডিওটা দেখাচ্ছি। চাতকিরের ঝলমলে কথার ঝংকারে আমার সকল দুশ্চিন্তা চৌকিতে দূরীভূত হলো। তবুও ভিডিওটা সবার সাথে বসে দেখা উচিত। ও নিজের হাতে মোবাইল রেখেই
সবাইকে ভিডিওটা দেখালো। আজ মনে হচ্ছে সত্য আসলেই অমলিন। সঙ্গীন সময় এসে জেগে ওঠে তার পবিত্র শুভ্র রাগে। কোথা থেকে কোন মেয়ে এসে সত্যের আলোয় উদ্ভাসিত করলো আমায়। এদিকে কৃষ্ণ মেঘের আধার ঘনিয়ে এসেছে আমার চাচার পরিবারে। উপস্থিত উৎসাহী জনতা তাদেরকে চরম শাস্তি দিতে চাই। আমি আমার মোবাইলটা চেয়ে নিলাম তাদের কাছ থেকে। তাদের উদ্দেশ্যে বললাম, এরকম নোংরা ঘটনার মধ্যে আমি আর থাকতে চাই না। আপনারা যেভাবে পারেন সেভাবে এদেরকে শাস্তি দিন। আমি জানতাম গ্রাম্য সালিসিতে কখনো ন্যায় বিচার হয় না। আমি চাই চাচার ফ্যামিলির সাথে অবিচার হোক। তাই গ্রাম্য লোকদের হাতে বিচারের দায়ভার তুলে দিয়ে আমি একটু দূরে চলে এলাম। আসার আগে চাতকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। গ্রামের লোকজন আমার চাচাকে ধিক্কার দিচ্ছে। কেমন মাইয়া পাচ্ছেন, পুরুষ লোকের ঘরে রুমে ঢুকিয়া নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলাই। কই বিয়ে দিবেন এই মাইয়া? এই জীবনে ওরে আর বিয়ে দিতে পারবেন না। আমার চাচা সবার সাথে উচ্চবাচ্য করতে শুরু করলেন। এতে গ্রামবাসী বারুদের মতো করে জ্বলে উঠল। এবার তারা উচিত বিচার করেই ছাড়বে। চাচা বুঝতেই পারেননি তিনি আজ মেতেছেন মরণ উৎসবে। যে মিথ্যার পরীক্ষা তিনি খনন করেছেন সেখানে নিজেই মুখ থুবড়ে পড়বেন। আমাকে বাঁধার জন্য দড়ি এনেছিলেন তিনি। সে দড়ি দিয়েই পৃথাকে এবং চাচার চাচিকে বেঁধে রাখা হলো। আমার সাথে মেয়ে বিয়ে দেবার জন্য চাচা নিজেই কাজী ডেকে এনেছিলেন আজ। সে কাজীকে রেখে দিয়েছে বিদ্রোহী গ্রামবাসী। এবার বিয়ের অনুষ্ঠান শুরু। বেশিক্ষণ লাগেনি বিয়ে পড়াতে। পৃথাকে বিয়ে দেওয়া হলো গ্রামের বোকাশোকা এক ছেলের সাথে। আজ ইচ্ছে করে আমি বিচারের দায়িত্ব দিয়েছিলাম গ্রামবাসীকে। আমি পারতাম কুমারী চাচাতো বোন পৃথাকে ক্ষমা করে দিতে, কিন্তু কেন দেইনি জানেন? কারণ আগামীকাল আমার বোনের এঙ্গেজমেন্ট। পৃথা নিজেও তো একটা মেয়ে। একজন মেয়ে হয়ে ও কি করে এলো আজকের দিনে ঝামেলা করতে? আমার বোন নীতি পিতৃমাতৃহারা। ওকে তো সাহায্য করা উচিত ছিল পৃথার, কিন্তু কি করলো মেয়েটা? আজ আমি কলঙ্কিত হলে পাত্রপক্ষ কি আগামীকাল নীতির এঙ্গেজমেন্ট করতে আসতো? ওদের সবারই ইচ্ছে ছিল নীতির বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া, আর আমার সাজানো জীবনটাও নষ্ট করা। বহু অশ্রুজল সাঁতরে নিজের জীবনে এতটুকু এসেছি। জীবন রঙে টালমাটাল হয়ে বারবার ডুবেছি নিয়তির অশান্ত সাগরে। তবুও উঠে দাঁড়িয়েছি নিদারুণ কষ্ট বুকে চেপে। আমি তো ভুলতে পারবো না পৃথার আজকের অবিচারী ঘটনার কথা, ওর স্বৈরাচারী জবাবগুলোর কথা। তাই পৃথাকেও আমি এতটুকু ছাড় দিইনি। আমি নিজেও কিন্তু হাত গুটিয়ে বসে থাকিনি। দূরে গিয়ে চুপি চুপি কল দিয়েছিলাম থানায়। গ্রাম্য অন্ধবিচার শেষ, এবার আসল বিচার করতে হবে না? তাই আইনের শরণাপন্ন হতেও ভুল করিনি। পৃথার বিয়ের পরে মিষ্টিমুখ করানো হচ্ছিল উৎসাহে। এর মধ্যেই গাড়ি ভর্তি পুলিশ এলো বাড়িতে। উৎসুক জনতা যেভাবে পারে ঘটনার বর্ণনা দিচ্ছে। আমার আগেই ওরা আদি অন্ত সব বলে দিয়েছে পুলিশ ফোর্সকে। পুলিশ কালক্ষেপণ করলো না। আমার চাচা চাচি দুজনকেই ধরে নিয়ে গেল। বিয়ের মাধ্যমে পৃথার শাস্তি হয়ে গেছে বলে আমি ওকে অ্যারেস্ট করতে দিলাম না। ওকে পাঠিয়ে দিলাম ওর শ্বশুর বাড়ি। আমার আব্বা বোকা দেখে আমাদেরকে কতভাবে ঠকিয়েছে চাচা চাচি। এবার তাদের মেয়ে বোকা ছেলের বউ হয়ে শ্বশুর বাড়িতে রোজ ঠকবে। এর চেয়ে উত্তম বিচার আর হয় না। সপ্তাহে 2 পরে আজ আমি সেই মেয়েটাকে স্মরণ করলাম, যে মেয়ে ভিডিও দেখিয়ে সেদিন আমার ইজ্জত বাঁচিয়েছিল। নীতির এঙ্গেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান, থানা পুলিশ, মামলা, চাকরি এসবে টাইম দিতে গিয়ে ওর সাথে আমার আর আলাপ হয়নি। আজ নীতি বাড়ি এসেছে। লাঞ্চ শেষে আমি ভাত ঘুম দেবার চেষ্টা করলাম। ঘুম নামলো না চঞ্চল চোখের পাতায়। তাই নীতিকে কাছে ডেকে বললাম, আচ্ছা, সাজিদ ভাইয়ের সেই শালীর নামটা যেন কি? কি অবস্থা তোমার? ওর নামটাও ভুলে গেছো? ঝামেলায় ঝামেলায় কিচ্ছু মনে নেই রে। আমি দায়সারা জবাব দিলাম। নীতি বলল, ওর নাম চাতকি। আচ্ছা, চাতকির ফোন নাম্বারটা দে তো, ওর সাথে একটু কথা বলবো। নীতির মুখখানা চকিত মলিন হয়ে গেল। বলল, ফোন নাম্বার নাই আমার কাছে, আর থাকলেও কথা বলতে পারতো না, কারণ আজকে চাতকির বিয়ে। বিয়ে মানে? আমি যেন চমকে উঠলাম। হ্যাঁ, বিয়ে। ছোট চাচার ঠিক করা পাত্রের সাথে বিয়ে হচ্ছে চাতকির। কেন? ছোট চাচার ঠিক করা পাত্রের সাথে বিয়ে দিচ্ছে কেন?
ওদের বাপ ভাই নেই, বিধবা মা খুব অসুস্থ, মেয়ে বিয়ে দিতে চেয়েছেন মৃত্যুর আগে, তাই প্রস্তাব পেয়েই বিয়ে দিয়ে দিচ্ছেন। তুই এসব আগে জানাসনি কেন আমায়? আমি তো জানলাম আজকে বাড়িতে এসে। চাতকের বিয়ের কথা শুনে কেন যেন আমার হৃদয়টা কাঁপছে ঝিরঝির করে। তবে কি বেদনার নীল ফুল ফুটেছে সেথায়? আমার চাচা জামিনে বেরিয়ে এসে পিতৃহারা চাতকের বিয়ের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সেদিনের ঘটনার প্রতিশোধ নিতে কোনো অপাত্রের সাথে বিয়ে ঠিক করেছেন। এদিকে দুপুর গিয়ে এখন বিকেল শুরু হয়েছে। এতক্ষণে হয়তো চাতকের বিয়ে হয়ে গেছে। ওদের নিজেদের বাড়িটাও অন্য না থানায়। তবু আমি সিদ্ধান্ত নিলাম ওদের বাড়িতে যাব, চাতকের মতো গিয়ে একবার সাক্ষাৎ করব চাতকের সাথে। হেমন্তের কোহেলি মলিন এই বিবর্ণ বিকেলে আমি চলে এলাম চাতকীদের বাড়িতে। এই বিবর্ণ বিকেলেও ওদের বাড়িটা ফাগুন বসন্তের রঙে রঙিন। কেন যেন আমার হৃদয় সাগরটা উত্তাল পাতাল করছে অদ্ভুত প্রলয় দোলাই। ছোটবেলায় মাকে হারাবার পর থেকে লেখাপড়া, ছোট ভাই বোন আর সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমি। কত চৈত্র, কত শ্রাবণ এসেছে জীবনের বিবর্ণ খেলা ঘরে, কিন্তু কখনো হৃদয়ের রং ফলানো হয়নি আমার এই ধূসর জীবনে। কেন যেন মনে হয় সেদিন থেকে চাতকই আমার মনে জায়গা করে নিয়েছিল। আমি বুঝতে পারিনি, সব বুঝলাম নিজের হৃদয়ের এই মলিন ক্ষণে এসে। চনমনে মেয়েটির হয়তো বিয়ে হয়ে গেছে, কিন্তু ছোট চাচা যদি ওর বিয়ে নিয়ে কোনো প্রতারণা করে, তবে আমিও চূড়ান্ত ক্ষতি করব চাচার। তার আগে একবার শুধু দেখা করে যাই চাতকের সাথে। চাতকীদের এই রঙিন বিয়ে বাড়ির দৃশ্য আমার বুকটাকে ধূসর করে দিচ্ছে। আমার শরীর টলছে কিন্তু পা চলছে না। তবু আমি এক পা দু পা করে বিয়ের প্যান্ডেল এসে ঢুকলাম। এখন যেন আরো বেশি বেদনা বিধুর হচ্ছে। আমার তো প্রেম ছিল না চাতকীর সাথে, তবুও বুকটা বিরহ ব্যথায় যেন নীল সাগর হয়ে যাচ্ছে। থেকে থেকে সেটাই হচ্ছে বেদনার উত্তরল। আমার ঠিক উল্টো দিকেই বিয়ের স্টেজ। সেদিকে চোখ তুলে তাকাতেও আমার ভয় হচ্ছে। মনে হচ্ছে আমি হয়তো এখানেই মুখ থুবড়ে পড়ে জীবনের সব লেনদেন শেষ করে ফেলব। তবুও আমি নিজেকে শক্ত করলাম। সজল কাতর চোখ তুলে একবার তাকালাম বরের স্টেজে। কিন্তু এ কি, মধ্যবয়সী লোকটির পাশে বধূ বেশে বসে থাকা মেয়েটিকে একটু ভারী মনে হচ্ছে। তবে মেকআপে ঢাকা চেহারাটা চাতকীর মতোই। মেয়েটি কি সত্যিই চাতকী? সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। আমি স্মৃতির ঝোপঝাড় হাতড়ে বেড়ালাম। ওর চেহারাটা কি আমার ঠিক মতো মনে আছে? যেরকম মানসিক প্রেসারে ছিলাম সেই মলিন বিকেলে, চাতকের মুখখানা কি আমার স্মৃতির সোনালী কৌটায় ধরে রাখতে পেরেছি? আজ এভাবে মেকআপে ঢেকে না রাখলে হয়তো চিনতে পারতাম, কিন্তু এখন আমি আছি দুরাশার উড়নার জালে। কিছুক্ষণ সন্দেহের দোলায়ও দুললাম। না, এভাবে সময় নষ্ট করলে হবে না। আমি বিয়ে বাড়ির একজনকে ডেকে আনলাম নিজের কাছে। ধীরকণ্ঠে শুধালাম, আপনি কোন পক্ষের, কনে পক্ষের নাকি বর পক্ষের? দেহাতি লোকটি একটু হেসে জবাব দিল, কনে পক্ষের। আচ্ছা ভাই, আজকে কি চাতকীর বিয়ে হয়েছে? লোকটা ম্লান হেসে বলল, না, আজকে বিয়ে হয়েছে চাতকীর বোন ঝিনুকের। আসলে চাতকীর বিয়ে ঠিক হয়েছিল এই লোকটার সাথে। অগ বর দুলাভাই সাজিদ মিয়া আছে না, ওই সাজিদ মিয়ার পাশের বাড়ির বাচ্চু মাস্টার আনছে এই বিয়ের প্রস্তাব। ওই মাস্টারে কইছিল পাত্র আনমেরিড। তারপর কেমনে কেমনে চাতকীরা জানতে পারে পাত্র বিপত্তিক, 3টা বাচ্চা রেখে বউ মারা গেছে। এইসব গোপন করে বিয়ে করতে চাইছে। ভাবছিল চাতকীর বাপ ভাই জানাই পাত্রের কোনো খোঁজ খবরই বাইর করতে পারবে না, কিন্তু ওরা সব বাইর করে ফেলাইছে। লোকটারে সম্ভবত পুলিশের ভয় দেখাইছে। পরে লোকটা অনেকভাবে ক্ষমা চাইছে। ওই বাচ্চু মাস্টার নাকি তারে বাধ্য করছে। এই পাত্র নিজে অতটা খারাপও না। এদিকে চাতকীর মেজ বোন ঝিনুক ছিল বিধবা, ছোট একটা বাচ্চাও আছে সাথে। তাই ওই মেজ বোনের বিয়ে দিছে এই লোকটার সাথে। এই ঘটনা শোনার পরে আমার হৃদয়টা যেন ফাল্গুনী রঙে ভরে উঠল। আঁখির দুকুল ছলছল করলো খুশির অবাধ্য নোনা জলে। আমি লোকটিকে বললাম, আমার নাম নিষাদ রায়হান, পেশায় আমি কলেজের লেকচারার। চাতকীকে বিয়ে গিয়ে বলবেন আমি ওকে দিঘির ঘাটে ডেকেছি। এই হেমন্তেই দুষ্ট শীত বুড়ি চলে এসেছে, ডেকে নিয়ে যেতে চাচ্ছে পৌষের শূন্য ভাড়ারে। তার শীতল আহ্বানে
এখনই হিম হয়ে আছে গ্রাম্য প্রকৃতি। আমার বুকে আজ এতটাই হাহাকার হয়েছিল যে আমি একটি ফুল স্লিভ পোশাকও পরিনি। তখন টি শার্ট আর ট্রাউজার পরানো ছিল। সে পোশাকেই মাতালের মতো ছুটে এসেছি এই বাড়িতে। এখন চাতকীদের বাড়ির সম্মুখস্থ দিঘির শান বাঁধানো ঘাটে একা দাঁড়িয়ে আছি। বারবার ঢিল ছুড়ছি শীতল দিঘির নিতল চলে। হঠাৎ থমকে গেলাম পেছন থেকে আসা এক মেয়েলি কণ্ঠের মায়াময় আওয়াজে। কি ব্যাপার, শীত লাগে না আপনার? বুঝলাম চাতকী এসে গেছে। আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে মৃদু হেসে বললাম, ওহ আপনি এসেছেন তাহলে। জি এসেছি। আমরা দুজন মুখোমুখি বসলাম ঘাটের দুপাশের বেঞ্চে। আমি একবারিয়ে আলাপ শুরু করলাম। একটু অভিমান ঝরিয়ে বললাম, আমার চাচা আপনার জন্য বিয়ের প্রস্তাব এনেছে। ব্যাপারটা আমাকে জানাতে পারলেন না? আপনি আমার খোঁজ নিতে পারলেন না? পাল্টা প্রশ্ন ছুড়ল চাতকী। আমি না, ভীষণ ব্যস্ত ছিলাম। আর আমি আশায় ছিলাম হয়তো আপনি আমার খোঁজ নেবেন। সরি, অনেক দেরি হয়ে গেছে। চাতকী প্রসঙ্গ বদলে বিয়ের ইস্যুতে আলোকপাত করলো। হাত উঠিয়ে ম্লান কণ্ঠে বলল, জানেন না, এই পাত্রের বাড়ি আপনার চাচার শ্বশুর বাড়ির পাশে। ওনার মা অসুস্থ, মায়ের চিকিৎসা করতে পারছিল না লোকটা। আপনার চাচা রিসেন্টলি তার মায়ের চিকিৎসার টাকা দিয়েছে, কিন্তু চুক্তি ছিল ওই টাকার বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। আপনার চাচা কত বড় খারাপের খারাপ, আমাকে 3 বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে চেয়েছে। আমি শীঘ্রই ওনার বিচার করব। ওটা আমার উপর ছেড়ে দিন, আমি বিচার করব আমার বেঈমান চাচার। হঠাৎ করে চাতকী চকচকে নখে মাথার চুল উস্কালা। তারপর তির্যক দৃষ্টি ছুড়ে বলল, আচ্ছা আপনি আমাকে আপনি করে বলছেন কেন? প্রথম দিন তো তুমি করে বলেছিলেন। আমি একটু হেসে বললাম, সেদিন তো ভুল করে তুমি সম্বোধন করেছিলাম। এই হাসি দেখে চাতকীর চোখে ঝিলিক দিচ্ছে বসন্ত জ্যোৎস্না। ওই জ্যোৎস্না ঝরার চোখে এক পলক তাকালো আমার পানে। স্মিত হেসে বলল, ওই ভুলটাই চলুক। এবার বলুন, কেন এভাবে আলুথালু হয়ে ছুটে এসেছেন আজ? পছন্দ করেন নাকি আমায়? এমন স্পষ্ট কথা জীবনে কোনো মেয়ের মুখে আমি আগে শুনিনি। আমি একটু লজ্জা পেলাম, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, না মানে, এভাবে কেন পছন্দের কথা জিজ্ঞেস করছেন? চাতকী গাল ভরা লাজ নিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি তো, তাই নিশ্চিত হতে চাচ্ছি আপনি আমায় পছন্দ করেন কিনা। ওর কথা শুনে আমি যেন স্বপ্নের সোনালি সিঁড়ি বেয়ে আর একটু এগিয়ে গেলাম। ধুধু জীবনে এই প্রথম ভালোবাসা নামক স্বপ্নপুরীর দোরগোড়ায় আমি। প্রেমদ্বারে এসে আজ খুশিতে কথা ছড়িয়ে যাচ্ছে। একটু সলাজ হয়ে শোধালাম, কি বললেন, আমায় পছন্দ করেন? পছন্দ করি বলেই তো সেদিন পেয়ারা গাছে উঠে উঁকি মেরে দেখেছিলাম। চাতকীর স্পষ্ট কথা শুনে আমার গোলাপি হৃদয়টা আনন্দে আত্মহারা। বললাম, ও তাই নাকি? এখন আর বাইরে থেকে উঁকি মেরে দেখতে হবে না, আপনাকে আমার ঘরেই সাজিয়ে রাখবো। আমি যাব না আপনার ঘরে। কেন? এখনো আপনি করে বলেন কেন? ওর অভিমানী কথা শুনে আমি হেসে উঠলাম। বললাম, আচ্ছা এখন থেকে তুমি করেই বলবো। আর শোনো, আমার দিল কিন্তু বিরান বেলাভূমি, তুমি ভালোবাসার চাষবাস করে নিও। ওকে, আপনার বিরান বেলাভূমিকে প্রেমের প্রেমের স্রোতে সিক্ত করব রাত দিন। আশা নিরাশার ভেলাই দুলে জীবন সিন্ধু থেকে হারিয়ে গেছে 5টি বছর। সেবার চাতকীর সাথে সাক্ষাতের কিছুদিন পরেই আমরা বিয়ে করি। এই 5 বছরে আমাদের ঘর আলো করে এসেছে 2 জন অতিথি। এদিকে এক সন্তানের জননী নীতি হাই স্কুলে চাকরি করছে। আমার ছোট ভাই রাফসান বিসিএস জব পেয়েছে। কিছুদিন আগে ওকে বিয়ে করিয়েছি। আমরা 3 ভাই বোন যে যার জায়গায় বেশ সুখে আছি। আজ আমার বছর 3-এর ছেলে বলল, বাবা বাবা, সবান কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, রাফসান চাচাও বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে কবে হবে? আমি লাজুক হেসে বললাম, তোমার আম্মুকে জিজ্ঞেস করো, ও যদি আমার বউ হতে রাজি হয় তাহলেই আমি বিয়ে করব। আমার মামলায় ছোট চাচা 5 বছর জেল কেটেছে, কারামুক্ত হলো কিছুদিন আগে। চাচি বেরিয়েছে বছর 3 আগেই। আর তাদের মেয়ে পৃথা সেই বোকাশোকা ছেলের সংসার করেনি। পাশের গ্রামের 2 বাচ্চার বাপকে ফাঁসিয়ে বিয়ে করে বসেছিল। সেখানে 1 বছর সংসার করার পরে ডিভোর্স পেয়ে যায়। দুটো বিয়ের পরে এখন নতুন পুরুষ শিকারের অপেক্ষায় আছে।
চাচা জেলে থাকা অবস্থায় মামলার পেছনে অনেক খরচ হয়। সব দায়িত্ব ছিল পৃথার উপরেই। তখন টাকা পয়সা জমা সবকিছুই পৃথা কলকবজা করে। বেসরকারি হাই স্কুলে চাকরি করতেন চাচা, সেরকম পেনশন কিংবা এককালীন টাকাও পাননি। এখন চাচা চাচির সংসারে নিদারুণ অভাব। রোগে শোকে জর্জরিত হয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন তারা। চাচার জীবনে গৌধূরীর ম্লান দিনগুলো দেখে আমার কখনো করুণা হয় না, কারণ ওনার প্রতারণার স্মৃতিগুলো এখনো বেদনা হয়ে গেছে, বয়ে বেড়াচ্ছে বুকে। ওনাকে দেখলে হৃদয়ের করুণারও লজ্জায় মুখ লুকাই। এক ধূসর জীবন পথ আমাদের জন্য তৈরি করেছিলেন তিনি। আমরা সে পথ পেরিয়ে এখন আছি নিঝুম স্বপ্ন পথে, আর তিনি নিজেই আছেন এক বিবর্ণ জীবনে। বন্ধুরা, আজকের গল্পের নাম ধূসর জীবন পথে। লিখেছেন সুলতানা তানি।